গল্পে গপ্পে প্রভাত। এখানে গল্প শোনানো হয়। গল্প শুরুর আগে একটি বিশেষ অনুরোধ। গল্পে গপ্পে প্রভাত এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা একান্তভাবে কাম্য। ধন্যবাদ। নমস্কার, আমি প্রভাত, আর আপনারা শুনছেন গল্পে গপ্পে প্রভাত। গল্প শুনতে আমাদের সকলেরই ভালো লাগে, সেটি অলৌকিক ভূতের গল্প হোক কিংবা গোয়েন্দা গল্প। তাই গল্পপ্রেমীদের জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে আমি হাজির হয়েছি। আজকের গল্পটি হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প বাঘের মন্তর। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, নতুন নতুন গল্প পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। শুরু করছি আজকের গল্প বাঘের মন্তর। বাইরে বেশ শীত সেদিন। রায়বাহাদুরের বাড়ির বৈঠকখানায় বসে বেশ গল্প জমেছে। আমরা অনেকেই ছিলাম। ঘন ঘন গরম চা ও ফুলুরি মুড়ি আসাতে আসর একেবারে সরগম হয়ে উঠেছে। রায়বাহাদুর অনুকূল মিত্র একজন মস্ত বড় শিকারী। আমরা কে তার কথা না শুনেছি। তার ঘরে ঢুকে চারিদিকে চেয়ে শুধু দেখব মরা বাঘ, ভালুকের চামড়া, বাঘের মুখ, ভালুকের মুখ ইত্যাদি। ঘরগুলো দেখে মনে হয় ট্যাক্সিডারমিস্টের কারখানায় ঢুকে পড়লাম বুঝি। কিন্তু সেদিন আর একজন লম্বা মতো পৌর ব্যক্তিকে রায়বাহাদুরের অতি কাছে বসে থাকতে দেখে ও শিকার সম্বন্ধে দু একটি কথা বলতে শুনে বেশ অবাকি হলাম। রায়বাহাদুরের সামনে শিকারের কথা বলে এমন লোক তো আজও দেখিনি। যে অনুকূল মিত্র জীবনে 30টি রয়্যাল বেঙ্গল, 15টি লেপার্ড মেরেছেন, ভালুক ও বুনো শুয়োরের তো লেখাজোকাই নেই। এছাড়া আছে গন্ডার, বাইসন, অজগর, পাইথন, সজারু, কাক, বক, হাঁস ইত্যাদি। এ হেন রায়বাহাদুরের পাশে বসে শিকারের কথা বলা, না, লোকটা কে হে? বড় কৌতূহল হলো জানবার। উপেনবাবু, আমাদের উপেন মাইতি আপন মনেই চা খেয়ে চলেছেন। তাকে দেখে বললাম, ও উপেনবাবু, ওই লোকটি কে? উপেনবাবু যেন ভয় পেয়ে বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ, কই কে 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 কই কে? আরে ঘাবড়াবেন না, ওই আধবুড়ো লোকটি কে? উনি? হ্যাঁ বলুন না। উনি তো বিজ্ঞ শিকারী নিধিরাম ভট্টাচার্য। নামটা যেন নৈয়ায়িক পণ্ডিতের মতো শোনালো। তা শিকারের ব্যাপারে উনি ওই নিতান্ত কেউ কটা নন। ওর শিকার যোগ বই পড়েননি? 3টে এডিশন হয়ে গেল মশাই। আসুন আসুন, আলাপ করিয়ে দিই। আমার সঙ্গে আলাপ হয়ে গেল। নিধিরাম ভট্টাচার্য যে কোনো কালে চাল কলা বাঁধা পুরুষ ছিলেন না, তা তার কথাবার্তার ধরনেই আগেই বুঝেছিলাম। এখন সেটা আরও ভালো করে জানা গেল। নানা স্থানের বাঘ, ভাল্লুকের শিকার কিভাবে হয় সে গল্প করলেন। রাত্রে কিভাবে গাছের উপরে বসে কাটিয়েছেন, কোন জঙ্গলে একবার বাঘের মুখে পড়েছিলেন ইত্যাদি নানান গল্প। লোকটি ভালো গল্প বলতে পারে। এমন সুন্দর নিখুঁতভাবে গল্প বলছিলেন যে আমরা ঘটনাবলী যেন চোখের উপর ঘটতে দেখছি। আরও দেখলাম নিধিরাম ভট্টাচার্য বেশ প্রকৃত রসিক ব্যক্তি। জ্যোৎস্না রাত্রি ও বর্ষামুখর শ্রাবণ রাত্রিগুলির এমন সুন্দর বর্ণনা দিচ্ছিলেন মুখে মুখে। আমি বললাম, একটা আশ্চর্য কিছু ঘটনা বলুন না। নিধিরাম ভট্টাচার্য বললেন, সবই আশ্চর্য, বনের সব ব্যাপারই আশ্চর্য। তবু? তবু কি? ভূত দেখিনি কখনো চোখে মশাই। বিশ্বাস করেন? না। বাহারে, এ আবার অতি অদ্ভুত লোক। বাঙালি হয়ে ভূতে বিশ্বাস করে না, এমন লোক তো দেখিনি মশাই। পরে কথার ভাবে বুঝলাম তিনি তন্ত্রে মন্ত্রে বিশ্বাসী। বললাম, আপনাদের তন্ত্রশাস্ত্রে ভূত মানে না? তন্ত্রশাস্ত্র আমি পড়িনি, মন্ত্রতন্ত্রের কথা বলছি। ও, কীরকম মন্ত্রতন্ত্র? সব বাজে, ভুয়ো। ও, বাজে? একদমই তাই। আমি কিন্তু একেবারেই অতটা যেতে রাজি নই মশাই।
মন্ত্র শক্তি নিশ্চয়ই আছে। ওই করে করেই তো দেশটা উচ্ছন্নে গেল। আপনারা ইংরেজি লেখাপড়া শিখে ওইসব মানেন নাকি? এইবার নিধিরাম ভট্টাচার্যের ওপর আমার শ্রদ্ধা হলো। আশ্চর্য মানুষ তো, আধুনিক মনোবৃত্ত সম্পন্ন পৌর ব্যক্তি। আমি বললাম, সুন্দরবনে আপনি গিয়েছেন? অনেকবার। এই মন্ত্রতন্ত্র সম্বন্ধে সেখানকার একটা ঘটনা বলি। আমি বেশ এগিয়ে বসলাম তার কাছে। আর যাই হোক, দিনটা এইসব গল্প শুনবার জন্য উপযুক্ত বটে। উনি বলতে লাগলেন, সেবার ক্যাকড়াডাঙ্গা ট্যাকে আমাদের বজরা লেগেছিল। আমাদের যিনি শিকারের গুরু, খুলনার উকিল সীতাকান্ত রায়ের ভাইপো শ্যামাচরণ রায় ছিলেন আমাদের সঙ্গে। কথাটা উল্টো বলা হলো, আসলে তার সঙ্গেই আমরা গিয়েছিলাম। নইলে আমাদের অবস্থার লোক আর বজরা পাবে কোথায়? যেখানে বজরা বাঁধা হলো সেখানটা একটা খালের মুখ। গভীর বনের মধ্যে দিয়ে এসে এখানে নদীতে পড়েছে কাকডাঙ্গার খাল। খালের দৃশ্য বড় সুন্দর। দুধারে হেতাল ঝোপ, বনের মধ্যে গরান আর গোল পাতার গাছ। জলের ধারে টাইগার ফার্নের জঙ্গল। এই টাইগার ফার্নের জঙ্গলের মধ্যেই সাধারণত বড় বাঘ আত্মগোপন করে থাকে। শ্যামাচরণ রায় ফার্সিতে তামাক খেয়ে নিয়ে আমাদের বললেন, কাকডাঙ্গার খালে ডিঙ্গি ঠেকাও। ডিঙ্গি বেয়ে আমরা চললাম খালের মধ্যে দিয়ে। সুন্দরবনে যারা কখনো যাননি তারা বুঝতে পারবেন না এরকম খাল বেয়ে জঙ্গলের মধ্যে দিয়ে যাবার সময় কি চমৎকার রূপ চোখে পড়ে সুন্দরবনের। কখনো হেতাল ঝোপ, কখনো বন্য লেবুর জঙ্গল, গোল গাছের সারি, কোথাও বাতাবি লেবুর মতো প্রচুর ফল হয়ে আছে, কোথাও বা হলুদ ফুল ফুটে বাতাসকে মিষ্টি করে তুলেছে। অনেকে বলে সুন্দরবন বড় একঘেয়ে। তারা গভীর জ্যোৎস্না রাত্রে এ বনের চেহারা কখনো দেখেননি, অন্ধকারে দেখেননি, সূর্য উঠবার আগে রাঙ্গা আলোয় মোড়া নিস্তব্ধ বনানের রূপ শোনেননি, শোনেননি এর বিচিত্র বিহঙ্গ কাকলি। আমার গুরু শ্যামাচরণ রায় এত ভালোবাসতেন এই বন যে বাড়িতে বলেছিলেন তিনি মারা গেলে তার দেহটি যেন সুন্দরবনে সমাধিস্থ করা হয়, তার আত্মা এতে শান্তি পাবে। আমি বললাম, তিনি বেঁচে আছেন? না, বহুদিন দেহ রেখেছেন। দেহ কি সমাধিস্থ করা হয়েছিল বনের মধ্যে? না, হিন্দুর দেহ সমাধিস্থ করা নিয়ে গোলমাল হয় সমাজে, তাই হয়নি। বড় দুঃখের কথা। তারপর বলুন। শুনুন তারপর। কিন্তু একটা কথা, সব গল্প শেষ না হয়ে গেলে কোনো প্রতিবাদ কিন্তু করতে পারবেন না। বেশ, বলুন। নিধিরামবাবু ভালোভাবে তামাকে টেনে দম নিয়ে অনেকখানি ধোয়া ছেড়ে তারপর আবার বলতে লাগলেন, অনেক দূর চলে গেলাম খাল বেয়ে। সত্যি কথা বলতে কি, শিকার করার নেশার চেয়েও এই ঘন বনভূমির দৃশ্য আমাকে পেয়ে বসেছিল। যখন প্রায় মাইল খানিকের বেশি চলে গিয়েছি নদী থেকে, তখন খালের ধারের বন ঝোপের মধ্যে থেকে কে যেন বলে উঠল, বাবু, বাবুরা। আমরা চমকে উঠলাম। ডিঙ্গির হিন্দু মাঝি বলে উঠল, রাম 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 রাম। শ্যামাচরণ রায় গলা উঁচু করে ডিঙ্গির দিকে চেয়ে বললেন, চুপ করো সবাই। কে ওখানে? ক্ষীণস্বরে কে বললেন, আমি বাবু, আমি। কে তুমি? কোথায় তুমি? সামনে বেরিয়ে এসো। এই যে বাবু আমি, হেতাল ঝোপের পাশেই বসে। সত্যি এতক্ষণ লোকটাকে দেখতে না পাওয়ার দরুন ওর স্বর অশরীরী কণ্ঠ নিশ্চিত বলে ভ্রম হচ্ছিল বটে। এবার লোকটাকে সবাই দেখতে পেল।
ওই তো বসে আছে হেতাল ঝোপের ডাইনে। ওকে আগেও দেখা গিয়েছিল, এবার বুঝলাম, কিন্তু কালো ছায়ার জলের মধ্যে দিয়ে ওকে গাছে কাটার গুড়ির মতো দেখাচ্ছিল। আমরা দোস্তর মতো অবাক হয়ে গিয়েছিলাম ওকে এখানে একা বসে থাকতে দেখে। সুন্দরবনের সঙ্গে যাদের পরিচয় আছে তারা বুঝবেন এরকম বনের মধ্যে একা বসে থাকতে বাতুলেও ভয় পায়। শ্যামাচরণ রায় বললেন, ও বেশ, তা ওখানে কি করছো? বাবু, হেতালের ফল খাচ্ছিলাম, বড্ড খিদে পেয়েছে। গরিব লোক। কথাটা ঠিক জবাব হলো না। খিদে পাওয়া তো শরীরের ধর্ম, সেটা আশ্চর্যের ব্যাপার নয়। এ জঙ্গলে ঢুকলে পাকা কুল ছাড়া যে আর কিছু খাবার পাওয়া যায় না তাও ঠিক, কিন্তু তুমি এখানে এলে কি করে? আগে বাবু, আমি ফকির মানুষ, ভয় ডর করলে আমাদের চলে। আমার একটু নৌকায় তুলে নেবেন বাবু। কাল রণঘাটের ট্যাকে আমাকে নামিয়ে দিবেন। আমি হেঁটে হেঁটে পীরের দরগায় গিয়ে রাত কাটিয়ে সকালে বাড়ি যাব। আমারে আমারে নেবেন বাবু। তা তোমার বাড়ি কি সেখানে? কাল রণঘাটের কাছে ওই মানিক সেনের পাড়ায়। শ্যামাচরণ বাবু কিছু বলবার আগে আমাদের ডিঙ্গির মাঝি দুজন আপত্তি জানিয়ে বললেন, নেবেন না বাবু, ডিঙ্গি নিয়ম তো জানেন। সুন্দরবনের চলতি ফিরতি ডিঙ্গিতে লোক তুললে সে বড্ড অপয়া। বলছিলাম কি বাবু, যাচ্ছেন যখন একটা শুভ কাজে। শ্যামাচরণ বাবু কিন্তু রেগে গেলেন, বললেন, তোমাদের কি বুদ্ধি! কেন বাবু? আমার শিকার হোক আর না হোক, ওকে এখানে ফেলে যাবো বুকের মাগে? নিয়ে চলো ওকে। আর এরপরে কি কথা চলবে? ডিঙ্গি থামিয়ে তাকে উঠিয়ে নেওয়া হলো। আমাদের মনে হলো লোকটি সত্যি একজন ফকির। সাজ পোশাক দেখে অন্তত তাই আমার মনে হয়েছিল। হিন্দু কি মুসলমান বাইরের সাজ দেখে বোঝা শক্ত। আমরা চুপ করে আছি। শ্যামাচরণ রায় বললেন, কি সাধনা? আগে বাঘ আনবার মন্তর জানি কি না, তারই সাধনা। আমি বললাম, সেটা আবার কি? আছে বাবু, আমার গুরু আমায় শিখিয়েছেন। হাড়ির মধ্যে মুখ দিয়ে ডাকো। না বাবু, মন্তরেই বাঘ আসবে। আমরা শিকার করতে চলেছি, তুমি ভাগ এনে দিতে পারলে 10 টাকা বকশিস দিব। বাবু, আপনার দয়া। ফাঁকি দেবার কিন্তু চেষ্টা করবে না। ও কথা বলবেনই না বাবু। লোকটাকে ততক্ষণে আমরা সবাই ঘিরে বসেছি। শ্যামাচরণ বললেন, সুন্দরবনে এক একজন লোক আছে যারা শিকারের সামনে ভাগ হাজির করে পয়সা রোজগার করে। তারা তো হাড়ির মধ্যে দিয়ে মুখ দিয়ে ডাকে, জানি। তুমিও সে দলের নও? আপনাকে আগেই বলেছি বাবু, মন্তর আসল জিনিস। মন্তরেই বাঘ টেনে আনে। এই সময় আমরা নিধিরাম ভট্টাচার্যকে জিজ্ঞেস করলাম, হাড়ির মধ্যে মুখ দিয়ে ডাকার ব্যাপারটা বুঝলাম না তো মশাই। নিধিরাম বাবু আমাদের বুঝিয়ে দিলেন, এক শ্রেণীর লোকের পেশা হচ্ছে এই যে তারা ঝোপের মধ্যে বসে হাড়ির মধ্যে মুখ দিয়ে বাঘের আওয়াজ নকল করে ডাকে। তাতে নরবাঘ সেখানে ছুটে আসে এবং শিকারীর বন্দুকের পাল্লায় ধরা দেয়। 5 টাকা ছিল ওদের ফি যুদ্ধের আগে, এখন কত তা জানি না। আমরা বললাম, এমন বাঘ আসতে আপনি দেখেছেন? অনেক দেখেছি, তবে সব সময় সফল হয় না ওদের চেষ্টা। বাঘ হয়তো সে জঙ্গলে নেই কিংবা কাছে নেই, নয়তো মানুষের সাড়া পেয়ে পিছিয়ে গিয়েছে। সে অবস্থায় কি হবে? তারপর শুনুন। আমি ঘুণ শিকারী, মন্তরে বাঘ এনে দেয় এমন কথা কখনো শুনিনি। শিকার কত এগিয়ে গেল তাহলে ভাবুন তো। শিকারের শখ যাদের আছে তারা জানেন একটা জ্যান্ত বাঘের পিছনে কি খাটুনিটা না হয় মশাই। হয় জঙ্গল ঠ্যাঙ্গাও, নয়তো মাচন বেঁধে রাত জাগো।
সোজা কষ্ট মশাই। আর সে জায়গায় যদি মন্তরে বাঘ আসে তবে শিকার কত সোজা হয়ে গেল বলুন তো। 5-এর জায়গায় 10 টাকা দিতে কেন তারা আপত্তি করবে? ঠিক কথা বলুন আপনি। তারপর ঘন্টা 2 কেটে গেল। কাকডাঙ্গার খালের মাজায় এসে আমরা নোঙ্গর ফেললাম। আচ্ছা, মাজায় মানে কি? খালের অর্ধেকটা পার হয়ে এসে সন্ধে হয়ে এলো। আমরা সাহস করলাম না এখন ডাঙ্গায় নামতে। রাত্রের খাবারের সঙ্গেই আনা হয়েছিল, তাই খেয়ে সবাই ডিঙ্গিতে শুয়ে রাত কাটিয়ে দিলাম। সমস্ত রাত উত্তেজনায় শ্যামাচরণ বাবুর ঘুম নেই চোখে। তিনি শুধু বসে বসে ফকির সাহেবের আজগুবি মন্ত্রের কথা শুনছিলেন। সে কতবার সাধনা করেছে বনের মধ্যে এই বাঘ আনবার জন্য। গভীর থেকে গভীরতর জঙ্গলে বসে এই মন্ত্রের সাধনা করাই তার কাজ। আরো কত কি যে বাজে গল্প। সারাদিন খেটে খুঁটে রাতে যে একটু ঘুমোবো তার উপায়ও নেই। কিন্তু শ্যামাচরণ রায় স্বয়ং ফকির সাহেবের মুরব্বী, তার কথার উপর কথা বলবে কে? আমরা চুপচাপ শুয়ে ঘুমাবার চেষ্টা করলাম। শেষ রাতের দিকে খানিকটা কৃতকার্য যে হইনি তাও নয়। আমি বললাম, একটা কথা, আপনারা কাকডাঙ্গা খালের মাঝামাঝি এলেন কেন? বজরা ছেড়ে আসার কারণ কি? হেতু খুব স্পষ্ট। বজরায় বসে তার শিকার চলবে না। বজরা আছে নদীতে, তার একদিকে জঙ্গল, অন্যদিকে কুল কিনারা দেখা যায় কি না যায়। ছোট খালের মধ্যে না গেলে দুদিকের জঙ্গল তো তুমি দেখতে পাচ্ছ না হে। তুমি তো জঙ্গলে আর চুরুই বাতি করতে আসনি। নিধিরাম ভট্টাচার্য একটু তর্কপ্রিয় লোক। কোমর বেঁধে তর্কের জন্য তরিয়ে থাকেন এবং গল্প শুরু করবার সময় কেন যে বলেছিলেন আমার কথার কোনো প্রতিবাদ করতে পারবে না গল্প শেষ না হওয়া পর্যন্ত, এখন তা বুঝতে পারলাম। আমরা তাকে বুঝিয়ে সুঝিয়ে সান্ত্বনা দিয়ে বললাম, আপনাকে মাঝে মাঝে প্রশ্ন করছি জানবার আগ্রহে, আপনার গল্পের খুঁত ধরবার জন্য নয়, আপনি বলে যান। নিধিরাম ভট্টাচার্য বললেন, খুব ভালো কথা, শোনো। তারপরে আমার এ গল্প শেষ হয়ে এসেছে। যা কিছু প্রতিবাদ করবার গল্পের শেষে করতে তোমাদের বলেছি। ডিঙ্গি নোঙ্গর করে সারা রাত্রি যেখানে থাকবার সময় সেই রাত্রি বুঝতে পারা গেল কি ভয়ানক জায়গায় আমরা এসেছি। জ্যোৎস্না রাত্রির আলো ছায়া বারবার কেঁপে কেঁপে উঠে ভেঙ্গে ভেঙ্গে যেতে লাগলো বাঘের গর্জনে। কাকডাঙ্গার খাল সম্বন্ধে শ্যামাচরণ রায় বিবেচনা ভুল করেননি। ভোরে উঠে শ্যামাচরণ বাবুকে বললাম, চমৎকার জায়গায় এসেছেন কিন্তু। শ্যামাচরণ রায় বললেন, কাঁচা শিকারির কথা হয়ে গেল। আগে কেন? বনের বাঘ আর শিকারের বাঘ এক নয়। ওরকম বাঘ ডাকলে সুন্দরবনের বহু জায়গায়, কিন্তু চোখেও দেখতে পাবে না কোনোদিন একটি। তাই তো ফকির সাহেবকে ধরেছি, এখন ফকির সাহেবের দয়া। আর আপনার হাত যশ কি বলে? সকালের রোদ বেশ উঠলে আমরা সবাই ডিঙ্গি থেকে নেমে বনের মধ্যে ঢুকলাম। 8 মাইল খানেক দূরে একটা ফাঁকা জায়গা আছে বনের মধ্যে, তাকে বলে হাতল বা দিয়ার ডাঙ্গা। সেখানে আমরা রান্না করে খাবো দুপুরে। আমরা জিনিসপত্র নিয়েই নামলাম, নয়তো কে আবার এই বনের মধ্যে দিয়ে ডিঙ্গিতে ফিরবে রান্নার জিনিস নিতে। মাঝি দুজনকে সঙ্গে নিলাম। এ নির্জন জঙ্গলে তারা তো দুটি প্রাণী ডিঙ্গিতে বসে থাকতে রাজি না। দুদিকে ঘন গরান আর হেতালের জঙ্গল, টাইগার ফার্নের ঘন সমাবেশ। পা বাঁচিয়ে চলতে হলো শুলোর ভয়ে। শুলো হলো গাছের বায়ব্য শিকড়, কাদা থেকে মাথা তুলে তীক্ষ্ণ সরকির মতো খাড়া হয়ে থাকে। ঝরা পাতার তলায় পা দিলেই রক্তপাত। দুধারে বন, মাঝখান দিয়ে জুড়ি পায়ে চলার পথটা। ফকির সাহেব সকলের আগে, তার পেছনে গুরুজি শ্যামাচরণ রায়, তার পেছনে 2 জন লোক, তারপর আমি, আর সর্বশেষ মাঝি 2 জন। হঠাৎ এক জায়গায় কি একটা শব্দ হলো। শ্যামাচরণ বাবু ও লোক 2 জন চমকে দাঁড়িয়ে গেল। আমি একটু অন্যমনস্ক হয়েছিলাম।
ব্যাপারটা না বুঝতে পেরে এগিয়ে গেলাম। বললাম, কি হলো, থামলেন যে? সেই সময় নজরে পড়ল দলের পুরো ভাগে ফকির সাহেব ছিলেন, তিনি নেই। বলতে যাচ্ছি, ফকির সাহেব বুঝি? শ্যামাচরণ বাবু বললেন। সর্বনাশ, এমন কি কাণ্ড, এমন কাণ্ড কখনো! উফ! তার পেছনের লোক দুটি তখনও আড়ষ্টভাবে দাঁড়িয়ে। একজন বললেন, উফ! বাবুর ডান পাশের ঝোপ থেকেই তো। শ্যামাচরণ বাবুর আড়ষ্ট গলায় বললেন, আহা, গরিব লোক, আমি মন্তর আওড়াতে বলেছিলাম ওকে মনে মনে। ব্যাপার তখনই শুনলাম, ডান দিকে টাইগার ফার্মের বন থেকে ভীষণ এক রয়্যাল বেঙ্গল টাইগার লাফিয়ে পড়ে ফকির সাহেবকে তুলে নিয়ে গেছে। সে দেখে মনে হলো বাঁদিকের হেতাল জোপের মাথা যেন তখনও নড়ছে। আমি রুদ্ধ নিঃশ্বাসে বললাম, তারপর পাওয়া গেল ফকির সাহেবকে? তা কখনো যায় নাকি? ওই শেষ একটা হিংলাজের দানার মালা কেবল একটি হেতালের ডালে বেঁধে ঝুলেছিল। আমরা অনেক খুঁজেছিলাম। শ্যামাচরণ রায় বড় শিকারী, বাঘের ধরন ধারণ তার, বাঘ অনেক কিছু জানেন, কিছুই করতে পারলেন না। নামও জানিনি ফকির সাহেবের যে কাউকে কোথাও খবর দেব। আমার গুরুজি শ্যামাচরণ রায় বলতেন, লোকটি সত্যিই গুণী ছিল। মন্তরের জোরে বাঘ আকর্ষণ সে ঠিকই করেছিল। আমরা অসর্কতার মায়ায় পড়লে ও বাঘ আকর্ষণ করতে শিখেছিল। বাঘের হাত থেকে বাঁচার মন্ত্র তো শিখেনি। অপরাহ্নের দিকে আমরা খোঁজাখুঁজি শেষ করে কাকডাঙ্গার খাল বেয়ে বজরা ধরলাম নদীতে। মন সবারই এত খারাপ হয়ে গেল যে সেবার আমাদের শিকার আর কোনো উৎসাহ রইল না। শ্যামাচরণ বাবুকে একটা কথা আমি জিজ্ঞেস করেছিলাম, গুরুজি, ফকির সাহেবকে দলের আগে আগে যেতে কে বলেছিল? আপনি তো জানেন নিরস্ত্র অবস্থায় আগে আগে ওভাবে যেতে নেই। শ্যামাচরণ রায় বলেছিলেন, বিশ্বাস করিনি যে, বোগাস বলে ভেবেছিলাম তোমাদের মতোই।